আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় এবং তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে আজ ভোট গণনা। মিজোরামে গণনা আগামীকাল। সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে আগামীকাল। অধিবেশনে যে কোনো বিষয়ে আলোচনার জন্য সরকার প্রস্তুত বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। রাষ্ট্রপতি নতুন দিল্লিতে আজ ভিন্নভাবে সক্ষমদের ক্ষমতায়নের জন্য জাতীয় পুরস্কার প্রদান করবেন। প্রধানমন্ত্রী আগামীকাল মহারাষ্ট্রের সিন্ধুদুর্গে নৌসেনা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। ভারতের অশ্বিনী পোনাপ্পা ও তানিশা ক্রাস্টো জুটি সৈয়দ মোদি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে জাপানের প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবেন আজ। আসছি বিস্তারিত খবরে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান এবং তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনে আজ ভোট গণনা। সকাল ৮টায় গণনা শুরু হবে। মিজোরামে গণনা হবে আগামীকাল। আজ রবিবার ভোট গণনা না করার জন্য সে রাজ্যের বিভিন্ন মহল থেকে অনুরোধ আসার প্রেক্ষিতে কমিশনের এই সিদ্ধান্ত বলে জানা গেছে। তেলেঙ্গানায় মোট ৪৯টি গণনা কেন্দ্রে ৪০ কোম্পানির মতো কেন্দ্রীয় বাহিনী ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মোতায়েন থাকছে। ১১৯টি বিধানসভা আসনে গত বৃহস্পতিবার ভোট নেওয়া হয়। রাজস্থানের মুখ্য নির্বাচনী আধিকারিক প্রবীণ গুপ্তা জানিয়েছেন ১৯৯টি বিধানসভা আসনে ভোট গণনা হবে ৩৬টি কেন্দ্রে। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে ১৭৫ কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। উল্লেখ্য, কংগ্রেস প্রার্থী গুরমিত সিং কুনারের মৃত্যুতে করণপুর বিধানসভা আসনে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। ছত্তিশগড়ের ৯০টি বিধানসভা আসনের ভোট গণনায় ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের বন্দোবস্ত করা হয়েছে। প্রায় ৪৬০০ আধিকারিক গণনার কাজ করবেন। প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য নিযুক্ত হয়েছেন একজন করে গণনা পর্যবেক্ষক। মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে ২৩০টি আসনে এবার মোট প্রার্থী ছিলেন ২৫৩৩ জন, এর মধ্যে ২৫২ জন মহিলা। সংসদে আগামীকাল থেকে শুরু হতে চলা শীতকালীন অধিবেশনে সভার কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব রাজনৈতিক দলের কাছে আবেদন জানিয়েছে সরকার। নতুন দিল্লিতে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী গতকাল সর্বদলীয় বৈঠক করেন। সাংবাদিকদের তিনি জানান, সরকার যে কোনো বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত। সংসদের উভয় কক্ষেই শান্তিপূর্ণভাবে অধিবেশন চালাতে সব দলের কাছে সাহায্য চাওয়া হয়েছে। मीटिंग में कई सजेशन आए हैं शॉर्ट ड्यूरेशन के लिए, कॉलिंग अटेंशन के लिए और 0 ओवर के लिए। ऐसे कुछ उनका डिमांड है। 0 ओवर तो हम चलाते ही आए हैं। शॉर्ट ड्यूरेशन का भी चर्चा चला है, लेकिन हमने इतना ही कहा है, शॉर्ट ड्यूरेशन जब चर्चा आप चाहते हो, आप स्ट्रक्चर डिबेट के लिए एक माहौल बनाए रखना भी आपका जिम्मेदारी है। ऐसे हम भी निवेदन किया, हम चर्चा के लिए तैयार है। टोटल 19 बिल हमने आइडेंटिफाई किया है। 2 फाइनेंशियल आइटम्स है। टोटल आज के दिन में 21 आइटम्स हमारे कंसिडरेशन में है। উল্লেখ্য, শীতকালীন অধিবেশন চলবে ২২শে ডিসেম্বর পর্যন্ত। এই ১৯ দিনের মধ্যে সভা বসবে ১৫ দিন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে ভিন্নভাবে সক্ষম ব্যক্তি তথা দিব্যাঙ্গজনেদের ক্ষমতায়নের জন্য জাতীয় পুরস্কার ২০২৩ প্রদান করবেন। আন্তর্জাতিক দিব্যাঙ্গজন দিবস আইডিপিডি উপলক্ষে দিব্যাঙ্গজনেদের অসামান্য সাফল্য ও তাদের ক্ষমতায়নের লক্ষ্যে যেসব কাজ হয়েছে তার স্বীকৃতিতে রাষ্ট্রপতি এই পুরস্কার তুলে দেবেন। দিব্যাঙ্গদের ক্ষমতায়ন সংক্রান্ত দপ্তর, কেন্দ্রীয় সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রকের পক্ষ থেকে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আইডিপিডি দিব্যাঙ্গ দিবস ২০২৩ মূল ভাবনা প্রতিবন্ধকতা সম্পন্ন মানুষদের সঙ্গে এবং তাদের দ্বারা সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য অর্জন ও তা উদ্ধারে ঐক্যবদ্ধ হওয়া। রাষ্ট্রসংঘ সাধারণ সভার গৃহীত প্রস্তাব অনুসারে এই দিবস বার্ষিকভাবে পালনের সূচনা ১৯৯২ সালে। রাষ্ট্রপতি বলেছেন, আধুনিক প্রযুক্তি যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা জীবনকে আরো সহজ করলেও ডিপ ফেকের মতো প্রযুক্তি সমাজের সামনে বিপদ ডেকে আনছে। এক্ষেত্রে নৈতিকতার প্রসঙ্গ উঠে আসে বলে তিনি উল্লেখ করেন। রাষ্ট্রপতি গতকাল রাষ্ট্রসন্ত তুকাদোজি মহারাজ নাগপুর বিশ্ববিদ্যালয়ের ১১১তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেন। পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে কর্পোরেট ও বাণিজ্যিক সংস্থাগুলির উদ্যোগে আয়োজিত COP28-এ যোগ দিতে সিকিমের বন ও পরিবেশ সচিব প্রদীপ কুমারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুবাই গিয়েছে। গতকাল তারা সিকিমের পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত মেরো রুখ মেরো সন্ততি শীর্ষক একটি প্রেজেন্টেশন দেখান। বিজনেস ফিলান্থ্রপিক ক্লাইমেট ফোরাম COP28-এর আয়োজক প্রায় ১৩০০ শিল্পপতি ও ব্যবসায়ী এতে অংশগ্রহণ করেছেন। সভাপতি ড সুলতান আল জাবার জানিয়েছেন, বিভিন্ন উদ্যোগ ও শিল্পপতিদের কাছ থেকে বহু কোটি ডলার
গাছপালা সংগ্রহ করে পরিবেশ সংরক্ষণের কাজে লাগানোই তাদের উদ্দেশ্য। জলবায়ু ক্ষেত্রে আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় বেসরকারি ক্ষেত্রের জ্ঞান ও সম্পদ কাজে লাগানোর ওপর তিনি গুরুত্ব দেন। উল্লেখ্য, ভারত ও চীন গতকাল পুনর্নবীকরণযোগ্য শক্তি সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করা থেকে বিরত থেকেছে। COP28 এর এই চুক্তিতে বলা হয়েছিল 2030 সালের মধ্যে গোটা বিশ্বের পুনর্নবীকরণযোগ্য শক্তি 3 গুণ বাড়ানো হবে। ভারত জানিয়েছে দিল্লিতে আয়োজিত G20 শীর্ষ সম্মেলনের ইতিমধ্যেই তারা এ ব্যাপারে দায়বদ্ধতার কথা জানিয়েছে। COP28 সম্মেলনে বিশ্বের 118টি দেশ যোগ দিয়েছে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় গতকাল নতুন দিল্লিতে আইসিসির ভারতীয় সালিসি দিবসের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, দেশের অর্থনীতির দ্রুত ও শক্তিশালী উন্নয়নের জন্য মজবুত সালিসি কাঠামো গঠন করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, বিচার ব্যবস্থা যেন কোনো সময়ই উপযুক্ত সালিসি ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায় সেদিকে নজর রাখা প্রয়োজন। এ ব্যাপারে আইনের কিছু সংশোধন প্রয়োজন রয়েছে বলেও শ্রী ধনখড় মত ব্যক্ত করেন। তিনি বর্তমান সময়ে বিশ্বের দরবারে ভারতের সম্মান ও গ্রহণযোগ্যতা দুই বেড়েছে বলে জানিয়েছেন। নতুন দিল্লির আকাশবাণীতে গতকাল উপরাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্মারক বক্তৃতায় বলেন, ভারত আজ বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি। দেশের মানুষের কঠোর পরিশ্রমের ফলেই এটি সম্ভব হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মহারাষ্ট্রের সিন্ধুদুর্গে নৌসেনা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে পৌঁছে তিনি প্রথমে রাজকোট দুর্গে ছত্রপতি শিবাজির একটি মূর্তির আবরণ উন্মোচন করবেন। পরে তাঁর নৌবাহিনী দিবস উপলক্ষে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। তারকার্লি সমুদ্র উপকূলে ভারতীয় নৌবহরের জাহাজ, সাবমেরিন এবং বিমান মহড়া প্রত্যক্ষ করবেন তিনি। উল্লেখ্য, প্রত্যেক বছর 4 ডিসেম্বর দিনটি নৌসেনা দিবস হিসেবে পালিত হয়। লেবাননের হিজবুল্লাহর রকেট হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গতকাল যুদ্ধবিমান নিয়ে আক্রমণ চালায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, গত 7 অক্টোবর হামাসের আচমকা হামলার পর প্রায় 2,500 জঙ্গি গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলি এলাকায় ঢুকে পড়ে আক্রমণ চালিয়েছে। তারা বহু সাধারণ মানুষকে অমানবিকভাবে পণবন্দী করে রেখেছে। ওই মুখপাত্রের মতে, ইসরায়েলের আক্রমণের লক্ষ্য হামাসের সন্ত্রাস পরিকাঠামো ধ্বংস করা। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ওই অঞ্চলের সব সংগঠনকে শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। ইম্ফলের কাংলা দুর্গে ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট ইউএনএলএফ নেতাকর্মীদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ইউএনএলএফ গত মাসের 29 তারিখে কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেছে। মণিপুরের মুখ্যমন্ত্রী আরও বলেন, মণিপুরের জনগণের সমর্থন, সহযোগিতা ও উৎসাহের ফলে শান্তি চুক্তি স্বাক্ষর সম্ভব হয়েছে। ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে গতকাল অন্তত 7.4 মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এর জেরে সেখানে এবং জাপানে সুনামির সতর্কবার্তা জারি হওয়ায় মিনদানাওয়ের দক্ষিণাঞ্চল এবং জাপানের উপকূলীয় এলাকা থেকে মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক সর্বেক্ষণের পক্ষ থেকে জানানো হয়েছে, 32 কিলোমিটার গভীরে ছিল এর উৎস। মিনদানাওতে ভূকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি সম্পত্তির ক্ষয়ক্ষতি এবং বিদ্যুৎবিহীন হয়ে পড়ার খবর মিলেছে। ফিলিপিন্স কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, হতাহতের অবশ্য কোনো খবর নেই। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আজ ঘূর্ণিঝড় মিচাউংয়ে পরিণত হতে পারে। তারপর সেটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল বিকেল নাগাদ দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছবে বলে অনুমান আবহাওয়াবিদদের। এরপর সেটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল ধরে আরও উত্তর দিকে অগ্রসর হয়ে 5 ডিসেম্বর ভোরে নেল্লোর এবং মাছিলিপত্তনমের মধ্যে ঘূর্ণিঝড় হিসেবে স্থলভূমি অতিক্রম করবে। সৈয়দ মোদী ইন্ডিয়া ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ সুপার 300 ব্যাডমিন্টনে ভারতের অশ্বিনী পোনাপ্পা এবং তানিশা ক্রাস্টো জুটি আজ ফাইনালে জাপানের রিং ইয়ানাগা ও কিয়ে নাকানিশির মুখোমুখি হবে। লখনৌয়ে গতকাল তাদের প্রতিদ্বন্দ্বী শীর্ষ বাছাই ইউকি ফুকুশিমা এবং সায়াফা হিরোটা ম্যাচের মাঝপথে আঘাত পেয়ে সরে দাঁড়ানোর পর ভারতীয় জুটি ফাইনালে পৌঁছয়। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে ভারতের প্রিয়াংশু রাজাওয়াত তাইওয়ানের চি ইউ জেনের কাছে 21-18, 14-21, 17-21 পরাজিত হন। ভারত আজ চলতি টি-20 সিরিজের 5ম তথা শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7টায়। 5 ম্যাচের সিরিজে ভারত ইতোমধ্যেই 3-1 এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে। ফলে আজকের ম্যাচটি নিয়ম রক্ষার হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ টি-20 ম্যাচে ভারত 20 রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছিল। জার্মানি অনূর্ধ্ব 17 ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভা প্রদেশে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে জার্মানি গতকাল ফ্রান্সকে পেনাল্টি শুটআউটে 4-3 গোলে হারিয়ে খেতাব জিতে নেয়। নির্ধারিত সময়ে ফলাফল 2-2 ছিল। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি দেবাঞ্জলি মণ্ডল। প্রথমে বিশেষ খবর। কর্মসাথী প্রকল্পের আওতায় রাজ্য সরকার বাড়ি বাড়ি গিয়ে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করবে।
অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রর পাশে দাঁড়িয়েছেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। এ ব্যাপারে তিনি অধ্যক্ষ ওম বিড়লাকে একটি চিঠি দিয়েছেন। কর্মরত অবস্থায় রাজ্য সরকারি কর্মচারীর মৃত্যু হলে তার নিকটাত্মীয়কে চাকরি দেওয়ার ক্ষেত্রে পরীক্ষার নিয়মকানুন শিথিল করা হয়েছে। পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, বাংলার বাড়ি প্রকল্পে নির্মিত আবাস বেচাকেনা করলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আইএসএল এ মোহনবাগান সুপার জায়ান্ট গতকাল 2-0 গোলে হায়দ্রাবাদ এফসিকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। দুয়ারে সরকার শিবির শুরু হওয়ার আগেই কর্মসাথী প্রকল্পের আওতায় পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তিকরণের কাজে গতি আনতে রাজ্য সরকার বিশেষ অভিযানে নামছে। বাড়ি বাড়ি গিয়ে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করা হবে। আগামীকাল থেকে শুরু হয়ে গোটা ডিসেম্বর মাস পর্যন্ত এই কর্মসূচি চলবে। উল্লেখ্য, 15ই ডিসেম্বর থেকে রাজ্যে ফের একবার দুয়ারে সরকার কর্মসূচি শুরু হচ্ছে। সেখানেও যথারীতি পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণের কাজ চলবে। এই মর্মে সমস্ত জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরাখণ্ডের সুরঙ্গ বিপর্যয়ের প্রেক্ষিতেই পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণের কাজে আরও তৎপরতা আনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। জানা গিয়েছে, এখনও 6 লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিকের নাম কর্মসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত হয়নি। তাদের নাম নথিভুক্ত করতে ব্লক স্তরে বিডিও এবং পুরসভা এলাকায় এক্সিকিউটিভ অফিসাররা বিশেষ দায়িত্ব পালন করবেন। টাকা কে দেখেছে? টাকা গিফট, কিসের গিফট? আমাকে কেউ গিফট দিলে আমিও তাকে গিফট দিই। প্রশ্ন যেগুলো করা হয়েছিল সেগুলোর উত্তর কোথায়? তা কি এমন ঘটলো যে ব্যক্তি গিফট দিয়ে টাকা দিয়ে প্রশ্ন করাচ্ছে অভিযোগ অনুযায়ী, সেই ব্যক্তি হঠাৎ করে তাকে গিফট দেওয়ার কথা বলছে, তাকে ঘুষ দেওয়ার কথা বলছে? এটাই বা কেন? তার কি তদন্ত হয়েছে? উল্লেখ্য, মহুয়া মৈত্রের বিরুদ্ধে অর্থের বিনিময়ে প্রশ্নের অভিযোগের প্রেক্ষিতে এথিক্স কমিটি আগামীকাল লোকসভায় রিপোর্ট জমা দেবে। 9ই ডিসেম্বর তার সাংসদ পদ বাতিলের সুপারিশের কথা জানায় কমিটি। উল্লেখ্য, আগামীকাল থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 2019-এর চেয়েও বেশি আসনে জয়লাভ করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার। গতকাল কৃষ্ণনগরে সাংবাদিক সম্মেলনে মহুয়া মৈত্র ইস্যু নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মন্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি। কংগ্রেস তৃণমূল সব একই। এখন এখানে পশ্চিমবঙ্গে এসে মাঝে মাঝে কুস্তি করে, দিল্লিতে গিয়ে দোস্তি করে। আর অধীর চৌধুরী কি বলবো? অধীর চৌধুরীকে মালকিন সোনিয়া গান্ধী যা বলে দেবে তাই করে। কর্মরত অবস্থায় কোনো রাজ্য সরকারি কর্মচারীর মৃত্যু হলে সরকার তার নিকটাত্মীয়কে চাকরি দেওয়ার ক্ষেত্রে পরীক্ষার নিয়মকানুন কিছুটা শিথিল করেছে। সম্প্রতি অর্থ দপ্তর থেকে জারি করা এক নির্দেশিকায় এই নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার নিয়মকানুন আগের তুলনায় কিছুটা সহজ করার কথা বলা হয়েছে। যোগ্য প্রার্থীদের শূন্য পদের ভিত্তিতে জেলার অফিসে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা যাবে বলে জানানো হয়। এজন্য শুরুতেই কম্পিউটারের যোগ্যতা পরীক্ষায় সাফল্য পাওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা থাকছে না। তবে প্রবাসনে থাকাকালীন সময়ে ওই প্রার্থীকে সংশ্লিষ্ট পরীক্ষায় পাশ করতেই হবে। পাশ না করতে পারলে তার পদ স্থায়ী হবে না বলেও জানানো হয়েছে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের কালনা গ্রামে ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে জেলার এক মন্ত্রীর টাকা ঘুরপথে আবার তারই অ্যাকাউন্টে ঢুকেছে বলে দাবি করেছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। গতরাতে বর্ধমানে দলীয় কার্যালয়ে এই অভিযোগ তুলে ঘটনার ইডি বা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি। সাংসদ বলেন, বিষয়টি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে জানানো হবে, সংসদেও এ নিয়ে তিনি সরব হবেন। সৌমিত্র খাঁ বলেন, খণ্ডঘোষের কালনা গ্রামের যেসব মানুষেরা কোনোদিন ব্যাংকমুখ হননি তাদের নাম ভুয়ো অ্যাকাউন্ট খুলে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। জেলার ডিএমএসপির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বালুরঘাট শিলিগুড়ি ও বালুরঘাট কোচবিহার রাত্রিকালীন বাস পরিষেবা চালু করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। বর্তমানে বালুরঘাট থেকে এই দুই শহরে রাত্রিকালীন সরকারি বাস পরিষেবা নেই। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় গতকাল বালুরঘাটে সরকারি বাস ডিপো পরিদর্শনে এসে বলেন, কিছু নতুন বাস আসছে সংস্থার হাতে, তারপরই এই পরিষেবা চালু হবে। হুগলির হিন্দমোটরের বিএন দাস রোডে গতকাল এক বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই মহিলা তাঁর এক মানসিকভাবে অসুস্থ ছেলেকে নিয়ে বাড়িতে থাকতেন। কাজের মহিলা দুদিন আসেননি। গতকাল কাজে যোগ দিতে এসে দুর্গন্ধ পান। তিনি প্রতিবেশীদের বিষয়টি জানিয়েছেন। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে পৌষ মেলা করা নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ এখনও তাদের কিছু জানায়নি বলে শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কুনার জানিয়েছেন। গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ছোট করে মেলা হলে খরচ উঠবে না, পাশাপাশি পরিকাঠামোরও অভাব রয়েছে। বিশ্বভারতী কর্তৃপক্ষ সাহায্য না করলে রাজ্য সরকারের কাছে সাহায্য চাওয়া হবে বলে তিনি জানান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
রাজ্য সরকারের প্রকল্পের অন্তর্গত বাংলার বাড়ি বেচাকেনা করা যাবে না বলে জানিয়েছেন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, এই বাড়ি বেচাকেনা সম্পূর্ণভাবে বেআইনি। পুরভবনে গতকাল সাংবাদিক বৈঠকে মন্ত্রী বলেন, বাংলার বাড়ি প্রকল্পের অন্তর্গত বাড়ি কেউ বিক্রি করে থাকলে তা সরকারি বাড়ি হিসেবে গণ্য হবে। সেই বাড়ির ওপর কোনো ব্যক্তির অধিকার জন্মাবে না। উল্লেখ্য, কলকাতা সহ রাজ্যের শহরাঞ্চলগুলিতে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য বাংলার বাড়ি প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। মেয়র ফিরহাদ হাকিমের সই জাল করে আলিপুর জেল মিউজিয়ামের নকল নিয়োগপত্র 3 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করার অভিযোগে পুলিশ গতকাল এক প্রতারককে গ্রেপ্তার করেছে। প্রতারিত এক যুবক নিউ মার্কেট থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছিলেন। ফিরহাদ হাকিম জানান, ভবিষ্যতে এই ধরনের ঘটনা নজরে এলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমি জানতে পারলে পুলিশকে বলবো এনকোয়ারি করতে, তাকে অ্যারেস্ট করতে হবে। আমাদের সই নকল করে কেউ মিউটেশন করে নেবে, তা আমার কি করার আছে? কিন্তু যেই আমার নজরে আসবে সেটা আইনত ব্যবস্থা নিতেই, সেটা আমার যখন নজরে আসছে আমি পাঠিয়ে দিচ্ছি থানায়। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা থাকলেও এর সরাসরি কোনো প্রভাব এ রাজ্যে পড়বে না বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে চলতি সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে। রাজ্যের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। রেলের ট্র্যাক ও সিগন্যাল রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ পূর্ব রেলের হাওড়া ডিভিশনের হাওড়া বর্ধমান কর্ড, হাওড়া ব্যান্ডেল নৈহাটি, বর্ধমান হাওড়া এবং খানা গুমানি সেকশনে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। ফলে আজ ব্যান্ডেল ও কাটোয়া থেকে 2টি করে এবং বর্ধমান নৈহাটি, তারকেশ্বর, আজিমগঞ্জ থেকে 1টি করে লোকাল ট্রেন বাতিল থাকছে। বেশ কিছু দূরপাল্লা ও লোকাল ট্রেনের সময়সূচির পরিবর্তন করা হয়েছে বলে পূর্ব রেল সূত্রে খবর। এদিকে কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগে 2022-এর চূড়ান্ত লিখিত পরীক্ষার জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আজ সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত অতিরিক্ত ইএমইউ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। রবিবারের বাতিল থাকা ট্রেনগুলিও চালানো হবে। উত্তর 24 পরগনার দেগঙ্গার 84 গ্রাম পঞ্চায়েতের রাজুক বেড়িয়ার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের চাল চুরির অভিযোগে গতকাল স্কুলের 2 শিক্ষককে তালাবন্দি করে মারধর করেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, পড়ুয়াদের ভুয়ো হাজিরা দেখিয়ে নিয়মিত চাল চুরি করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীর কুমার দে এবং সহকারী প্রধান শিক্ষক চৈতন্য পাল। বিষয়টি জানাজানি হতেই গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে স্কুলে চড়াও হন। শৌচালয়ের ভেতরে গিয়ে দেখা যায় ড্রামের মধ্যে চালের পাহাড়। এরপরই তালাবন্দি করে রাখা হয় অভিযুক্ত 2 শিক্ষককে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাদের উদ্ধার করে। নদিয়ার কল্যাণীর উত্তর চাঁদমারি এলাকায় আক্রান্ত বিজেপি কর্মী মিহির বিশ্বাসের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। মিহিরের ওপর হামলাকারী আরমান ও আরবাজ তরফদারের মধ্যে একজনকে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। উল্লেখ্য, মিহির বিশ্বাসকে আক্রমণের পরই স্থানীয়রা অভিযুক্ত 2জনকে ধরে ফেলে। চলে গণপিটুনি। কল্যাণী থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে জেএনএম হাসপাতালে নিয়ে যায়। জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগের তদন্তে কলকাতা পুলিশের আধিকারিকেরা গতকাল রাজ্য বিধানসভায় গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন। ছুটির দিন হলেও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তারা। উল্লেখ্য, কেন্দ্রীয় বঞ্চনা ও দুর্নীতি ইস্যুতে গত বুধবার একে অপরের বিরুদ্ধে চোর স্লোগান তুলে তৃণমূল কংগ্রেস ও বিজেপি পরিষদীয় দলের ধর্ণা অবস্থানকে কেন্দ্র করে বিধানসভা চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপির বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তোলা হয়। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে গতকাল আইএসএল ফুটবলের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 2-0 গোলে হায়দ্রাবাদ এফসিকে হারিয়ে দিয়েছে। প্রথমার্ধে খেলা গোলশূন্য ছিল। ম্যাচের 85 মিনিটে সবুজ মেরুন দলের হয়ে প্রথম গোলটি করেন ব্রেন্ডন হামিল। অতিরিক্ত সময়ে দ্বিতীয় গোলটি করেন আশিস রায়। এ নিয়ে টুর্নামেন্টে টানা 5 ম্যাচে জিতল মোহনবাগান। 5 ম্যাচে 15 পয়েন্ট সংগ্রহ করে লীগ তালিকায় তারা তৃতীয় স্থানে উঠে এলো। অন্যদিকে 8 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে 12 দলের লীগ তালিকায় সবশেষেই রইল হায়দ্রাবাদ। এয়ার রাইফেল শুটিংয়ে জাতীয় স্তরে সুযোগ পেয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গার 7ম শ্রেণীর ছাত্রী স্বপ্নার্জিতা মুখোপাধ্যায়। ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পরিচালনায় 26 থেকে 28 নভেম্বর নতুন দিল্লির করণী সিং শুটিং রেঞ্জে এই প্রতিযোগিতার আসর বসে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কর্মসাথী প্রকল্পের আওতায় রাজ্য সরকার বাড়ি বাড়ি গিয়ে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করবে। অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রর পাশে দাঁড়িয়েছেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। এ ব্যাপারে তিনি অধ্যক্ষ ওম বিড়লাকে একটি চিঠি দিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।